বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস, আলগা বোতাম। বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম। একখানা দিন ওলট পালট, একখানা বেশ ছাপটা বিকেল। পাগলা হাওয়া বিস্ময় কেবল সামলে রাখে নন্দিনীকে। যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কি না রটায়। অনামি সেই বাস স্টপেজে দেখা হবেই 6:45। একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়া। মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়া। এই দেখা তো মুহূর্ত নয়, অন্য রকম অনন্তকাল। মাথার মধ্যে গুমড়ে মরে পাগলা হাওয়ার একলা পোকা। ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা চোখ বালিশে। চোখের পাতা কমলো কিনা কে আর তো রাখছে হিসেব। কেবল তোমার ফুলের মালা, রাজার দিকে সপাট যে হাত। যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত। হাতের রেখায় থাকবে জানি মাইল ফলক, সরাইখানা, কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার বলতে মানা। বিপদ আসুক, লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে। পাগলা হাওয়া বিস্ময় যেন আগলে রাখে নন্দিনীকে। আমার প্রিয় কবি শ্রীজাতর কবিতা পড়ছিলাম, বিশু পাগলের কবিতা। এরকম মিষ্টির সম্পর্ক নিশ্চয় কম বেশি অনেকেরই আছে। শুভেচ্ছা, অভিনন্দন। এরকম সম্পর্ক টিকে থাকুক সারা জীবন। কেউ স্টিল সকাল 24-এ স্বাগত সবাইকে। আজ মঙ্গলবার 17 বৈশাখ 1431 বঙ্গাব্দ, আজ 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। যথারীতি সাথে আছি তাসনুভা মোহনা। সকাল 24-এর এই সকালে আজ চলুন সংবাদ শিরোনাম জানিয়ে দিই। শুরু করছি সমকাল দিয়ে। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। প্রধান শিরোনাম পড়ছে, ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। এখানে একটা কার্টুন দিয়ে মোটামুটি ব্যঙ্গ করে সেই স্যাটারটি বুঝিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ভুয়া কাগজে ঋণ 5,668 কোটি টাকা। সহযোগী কোম্পানিতে পণ্য বেচাকেনা দেখিয়ে ব্যাংক থেকে বের করা হয় টাকা। পাশ কাটিয়ে আমি পরবর্তী শিরোনামটি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা। মূলত তাপ প্রবাহ নিয়ে বিশেষজ্ঞের মতামত নিয়ে একটি শিরোনাম এটি। গাছপালা উজাড়, জলাধার কমে যাওয়া এবং খোলা চত্বর না থাকাই বড় কারণ। বলা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। 27 জেলার মাধ্যমিক ও কলেজ বন্ধ আজ। এই ছিল সমকাল। এবারে পড়ছি প্রথম আলো। 21 জেলার তাপ প্রবাহের উচ্চ ঝুঁকিতে। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ প্রসঙ্গ। নিয়মিতভাবে এ ধরনের অতি উষ্ণ গ্রীষ্মকাল থাকলে ঘূর্ণিঝড় ও বন্যা পরিস্থিতির মতো আলাদা পূর্ব প্রস্তুতি থাকার পরামর্শ। এখানে তাপপ্রবাহের একটা মানচিত্র দেওয়া আছে। রেকর্ড সংখ্যক তাপমাত্রা কিরকম এবং সবচেয়ে বেশি গরম কত ছিল সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমি পরবর্তী শিরোনামে চলে যাচ্ছি। তাপপ্রবাহের ফলে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন সেটি নিয়ে একটি শিরোনাম করেছে প্রথম আলো। হাসপাতালে বাড়ছে জ্বর, ডায়রিয়ার রোগী। ঢাকার বাইরের প্রায় সব হাসপাতালেই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি। বহির্বিভাগেও রোগীর চাপ বেশি। এবারে পড়ছি কালের কণ্ঠ। আংশিক নয়, পুরো সত্য। দাদা ইমদাদের দাদাগিরি দুদকের জালে। সাবেক মন্ত্রীর এপিএস-এর দুর্নীতিনামা। 13 বছর এপিএস পদে চাকরিতে বেতন পেয়েছেন 1,05,00,000 টাকা। রাজধানীর অভিজাত এলাকায় অঢেল সম্পদ, বনশ্রী ও বাসাবোতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত কোটি টাকার সম্পদ। দাদা ইমদাদের ব্যবস্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ, মাদক ব্যবসা, সড়কে চাঁদাবাজি। কারখানা করতে হলে দাদার সন্ত্রাসীদের দিতে হয় চাঁদা। উপজেলা নির্বাচন প্রসঙ্গে অবাধ্য প্রার্থী সহ কিছু বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক আওয়ামী লীগের, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে পাংশা উপজেলা নির্বাচনে বলা হচ্ছে প্রতিপক্ষকে পদ্মায় দাঁড় করিয়ে রাখার হুমকি রেল মন্ত্রী পুত্রের। চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠল 43 ডিগ্রিতে। 2014 সালের পর সর্বোচ্চ তাপমাত্রা ছিল এটি।
এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। প্রথমেই ইনসার্টে একটি ছবি দেওয়া আছে, সেই ছবিটি আমি পড়ে দিচ্ছি। এপ্রিলের শুরু থেকে রাজশাহীতে তীব্র দাবদাহ চলছে, এতে জনজীবন নাভিশ্বাস উঠেছে। দুপুরে প্রচণ্ড খরতাপে বুক ফাটা তৃষ্ণা মেটাচ্ছেন বৃদ্ধ কৃষক। ছবিটি গোদাগাড়ী উপজেলার ৬ ঘাট এলাকা থেকে গত সোমবারে তোলা হয়েছে। টানা ১ মাস ধরে দাবদাহের রেকর্ড। মে মাস জুড়েও তাপপ্রবাহের নিস্তার নেই, গরমে আরও ১২ জনের মৃত্যু। সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে কালের কণ্ঠে যে শিরোনামটি পড়ছিলাম সেটি একটু ব্যাপক আকারে পড়তে চাই। দৈনিক ইত্তেফাকে উপজেলা নির্বাচন প্রসঙ্গে নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ সন্ধ্যা ৭টায় গণভবনে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ। কয়েকটি প্রতিষ্ঠানের সিন্ডিকেটের হাতে কাজ চলে যাওয়ায় অকার্যকর হয়ে পড়েছে আইনটি। যথাসময়ে সম্পন্ন হচ্ছে না প্রকল্পের কাজ। সবশেষে পড়ছি বণিক বার্তার তথ্যে অগ্রগতি। বণিক বার্তার প্রধান প্রধান সংবাদ শিরোনামের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে লোহিত সাগর দিয়ে তুলা আমদানি ব্যাহত। বাংলাদেশি তুলা আমদানির প্রধান রুটটি গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের মধ্য দিয়ে। এই জন্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে আটলান্টিক পাড়ি দিয়ে জিব্রাল্টার প্রণালী, সুয়েজ খাল ও লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী হয়ে আরব সাগর তথা ভারত মহাসাগরে প্রবেশ করত তুলাবাহী জাহাজ। বিস্তারিততে যাচ্ছি না, পরবর্তী শিরোনামে চলে যাচ্ছে। শিক্ষায় প্রতিবেশগত বিপর্যয়ের প্রভাব নিয়ে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ। প্রস্তুতির অভাবে তাপপ্রবাহে স্কুল খোলা রাখা নিয়ে দোটানায় সরকার। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি বলা হয়েছে এবং থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ৬ দিনের সফর শেষে। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি সকাল 24-এর পরবর্তী আয়োজনে। জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক সবাইকে যাদের আজকের দিনে জন্মদিন। সেই সঙ্গে অনেক অনেক অভিনন্দন। সারাটা দিন অনেক অনেক বেশি ভালো কাটুক এবং অনেক বেশি বিশেষ মুহূর্ত যেন পালন করতে পারেন, সেটাই প্রত্যাশা। এবারে জানবো কিংবদন্তিদের কথা। পৃথিবী বিখ্যাত যেসব ব্যক্তি স্মরণীয় এবং বরণীয়, তাদের কৃতকর্মের জন্য কারা কারা স্থায়ী হয়ে আছেন এই পৃথিবীতে, ইতিহাসে স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা আছে, তাদের মধ্যে থেকে কাদের কাদের আজ জন্মদিন চলুন জেনে আসা যাক। 1870 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দাদা সাহেব ফালকে। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় 24 বছর ধরে 95টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও 26টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। 1916 সালের এই দিনে মিশিগানের পেটোস্কি শহরে জন্মগ্রহণ করেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী ক্লড শ্যানন। তিনি তথ্যতত্ত্ব বা ইনফরমেশন থিওরি এবং ডিজিটাল বর্তনী বিষয়ে গবেষণার সূচনা করেন। কিশোর বয়সে তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের বার্তাবাহক হিসেবে কাজ করেছেন। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক সুধীন দাস। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান অসীম। তার বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। তিনি প্রথম লালন গীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেন। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত আলী। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য 3 বার শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সূর্য দীঘল বাড়ি, দহন, অন্য জীবন, রানীখালের সাঁকো ও আমি নারী। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার রোহিত গুরুনাথ শর্মা। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে খেলেন এবং মাঝে মাঝে ডান হাতে অফ ব্রেক বোলারের ভূমিকায়ও অগ্রসর হন। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে 250 রানের কোটা অতিক্রম করে রেকর্ড গড়েন তিনি। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কত্ব করছেন এই খেলোয়াড়। মধ্যরাত থেকেই শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা।
আর যেহেতু ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে, স্বভাবতই বুঝতে পারছেন এটা বাঙালির জন্য অনেক আনন্দদায়ক খবর। মাছে ভাতে বাঙালি, আর আমাদের জাতীয় মাছ ইলিশ। সাধারণ মানুষের এবার ইলিশ খাওয়ার ধুম পড়বার পালা। তবে এই ইলিশ খাওয়ার ধুম পড়বার আগে এই যে নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হলো, তাতে করে জেলেদের কি প্রস্তুতি, মৎস্য ভবন অধিদপ্তরের কি মতামত এবং ইলিশ ধরা যেভাবে চলছে সেই প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো। আমাদের সহকর্মী আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলতে চাই। শুভ সকাল আপনাকে। এই যে ইলিশ ধরার প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং যেহেতু নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে সেখানকার পরিবেশ কি অবস্থা? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরে যে পদ্মা মেঘনা, আমি সেই মেঘনা পাড়ে রয়েছি। গত দু মাস চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা কার্যক্রম অর্থাৎ আজ মধ্যরাত 12টার পর থেকে নদীতে মাছ শিকারের নামবে। ইলিশ প্রজনন কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বিগত বছরের ন্যায় এবারও গত মার্চ থেকে 2 মাসের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। তো এই নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের জন্য চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ একযোগে কাজ করেছেন। নিষেধাজ্ঞার এই শেষ সময়ে জেলেরা নদীতে নামার অপেক্ষা রয়েছেন। তারা এখন জাল ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞা ছিল তা থেকে তারা বিরত ছিলেন। এই দীর্ঘদিন তাদেরকে বেশ কষ্টে তাদেরকে পরিবার পরিবর্তন নিয়ে খুব কষ্টের দিন কাটাতে হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকে মাসে 40 কেজি করে যে চাল দেওয়া ছিল তা ছিল অপ্রতুল, এবং সেই চাল দিয়ে তাদের ছেলে মেয়েদের লেখাপড়াটা এবং অন্যান্য যে সাংসারিক যে কার্যক্রম ছিল তা বেশ চালানো বেশ কষ্টসাধ্য ছিল। তো জেলা মৎস্য বিভাগ জানিয়েছে গত 2 মাসের যে নিষেধাজ্ঞা কার্যক্রম তাদের বেশ সফল হয়েছে। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে নদীতে বিরত থাকে তারা খুব কঠোর ছিল। এরপর কিছু অসাধু জেলের কার্যক্রম, তারা 3 শতাধিক জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এছাড়া 3 মেট্রিক টন তারা ইলিশ জব্দ করেছে এবং 30 লক্ষ মিটার কারেন্ট জাল তারা জব্দ করেছে। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আমি এই বিষয়ে চাঁদপুর জেলা যে মৎস্য গবেষণা যে ইনস্টিটিউট রয়েছে, আমি সেই ইনস্টিটিউটের সাথে কথা বলেছি। তারা অনেক ধন্যবাদ ইমরান আমাদের সাথে থাকবার জন্য। চাঁদপুর থেকে ইমরান আমাদের সাথে ছিলেন এবং জানাচ্ছিলেন যে মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কারণে জেলেদের পূর্ব প্রস্তুতি এখন কি পরিমাণে আছে, এবং সেই সঙ্গে জানছিলাম সেখানকার জেলেরা কিভাবে মাছ ধরবেন না ধরবেন, কি পরিস্থিতি, সবকিছু মিলিয়ে। এবার একটুখানি অন্যরকম প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। তাপপ্রবাহ নিয়ে অনেকগুলো শিরোনাম পড়েছে এবং আমরা সবাই জানি আজ বেশ কদিন ধরে যেহেতু 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেটার অনুভূতি 45 ডিগ্রিরও বেশি, সেই তাপপ্রবাহ নিয়ে সারা বাংলাদেশেই কিন্তু তোলপাড় চলছে। তো নওগাঁ থেকে এবারে আমাদের হারুনুর রশিদ চৌধুরী আমাদের সহকর্মী আছেন, তার সঙ্গে কথা বলবো এবং নওগাঁর তাপপ্রবাহের পরিস্থিতি কি সেটা আপনাদেরকে জানাবো। জি হারুনুর রশিদ, শুভ সকাল জানাচ্ছি আপনাকে। নওগাঁয় আজ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এবং তাপপ্রবাহে নওগাঁবাসীর কি অবস্থা, কি পরিস্থিতি? শুভ সকাল। আসলে এই মুহূর্তটাতে সকাল হলেও আপনার কাছে ফিলটা হবে যে খানিকটা দুপুরের মতো অবস্থা আর কি। এবং গত কয়েকদিনের আবহাওয়ার যে পর্যবেক্ষণে বলা যায় যে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আসলে উঠানামা করছিল। গতকালকে 40.2 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 40-এর ঘর অতিক্রম করেছে। নিঃসন্দেহে বোঝা যায় যে এই বরেন্দ্র অঞ্চলে, নওগাঁ অঞ্চলে আসলে কি পরিমাণ তাপদাহ যাচ্ছে। আমরা একটু কৃষকদের খবর জানাতে চাই যে এই তাপপ্রবাহের মধ্যে আসলে মূলত কৃষকরা কিভাবে কাজ করছেন। এই মুহূর্তে আমরা একটি বেগুন ক্ষেতে আছি। মূলত এটি আবু বকর সিদ্দিক নামে একজন কৃষকের বেগুন ক্ষেত। সেইখানে আসলে মূলত এই কৃষকদের আমরা একটু গল্প শুনতে চাই। একটু জানাবেন যে আসলে এই যে প্রচন্ড রকম গরম যাচ্ছে, তাপপ্রবাহ যাচ্ছে, এর মধ্যে কাজ করা কতটা মুশকিল হচ্ছে, কিভাবে করছেন আসলে এই পরিস্থিতিতে? এই ওদের মধ্যে কাজ করা যাচ্ছে না, খুব গরম, তাপমাত্রা বেশি, ছায়া নাই, খুব কষ্টের মধ্যে আমরা কাজ করি। এখন দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো গাছ গাছালি নাই, ছায়া নাই, ঘন ঘন তৃষ্ণা লাগে, পানি খাই।
অনেক কষ্ট করে আসলে কাজ করেন। আমরা আরেকজন কৃষক আছে, আপনি জানেন যে এই মুহূর্তটাতে আসলে বোরো ধানের যে কাটাই সেটা শুরু হয়েছে এবং নওগাঁ অঞ্চলে প্রায় 2 লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সেটি একটি বড় চ্যালেঞ্জ যে আসলে এই গরম রোদ উপেক্ষা করে আসলে কিভাবে কৃষকরা এই বোরো ধান ঘরে তুলবেন। আমরা একটু যদি আপনি বলতেন যে আসলে কিভাবে ঘরে তোলা যাবে এবং শ্রমিক পেতে আসলে সমস্যা হবে কিনা, কিংবা এই রোদ উপেক্ষা করে মাঠে কিভাবে কাজ করবেন আপনারা? আমরা মাঠে কাজ করবো ভাই, আমরা কৃষক লোক, গরিব মানুষ, আমরা মাঠে ঘাটে কাজ করে 2টা বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাই। ওই পর্যন্ত গরম, এখন যেহেতু সকাল ভোর থেকে হয়তো 10টা পর্যন্ত কাজ করে হয়তো কিছু রেস্ট নিয়ে আবার বিকাল 4টার দিকে আবার এই ধান বড় ক্ষেত তোলা লাগবে, এর মধ্যেই করা লাগবে ভাই। রাস্তা পেতে পারছেন? বুঝতে পেরেছি আমরা যে আসলে যতই রোদ হোক বৃষ্টি হোক কৃষকদের যে ফসল তারা আসলে সন্তান সম আদর যত্নে এসব ফসল লালন পালন করে, যার কারণে যতটাই কষ্ট হোক তাদের এই ফসল ঘরে তুলতে হবে। দেশের যে সমৃদ্ধি, দেশের যে অগ্রগতি সেটির ভূমিকা রাখতে হবে, এমনটাই তারা কিন্তু আসলে প্রত্যাশা করেন। কেবলমাত্র এই 2টি ফসল নয়, আপনারা জানেন যে এই মৌসুমে করলা, পটল, বিভিন্ন রকমের শাকসবজি এগুলো আসলে চাষাবাদ হচ্ছে, সেগুলো কিন্তু খানিকটা ঝুঁকির মধ্যেই পড়েছে বলা চলে, কারণ সেচ নির্ভর হয়ে পড়েছে। নিঃসন্দেহে সারা দেশের মতো নওগাঁতেও আসলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কিংবা এখন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিসও বলছে যে হয়তোবা সামনে মাস নাগাদ প্রথম সপ্তাহের দিকে আসলে কিছুটা আবহাওয়া নরম হতে পারে। যদিও বা যারা আসলে ধান চাষি কিংবা ধান ঘরে তুলবেন তারা আসলে মনে করেন যে এই মুহূর্তটাতে খুব বেশি বৃষ্টি যদি হয়ে যায় তাহলে সেটি ধানের জন্য আসলে ক্ষতিকর, যার কারণেই তারা আসলে মনে করেন যে আবহাওয়া কিছুটা ঠান্ডা হোক, তবে হচ্ছে যে যাতে করে বৃষ্টি খুব বেশি না হয়, সেটিও কিন্তু আবার যারা ধান চাষি তারা চান। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। কারণ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম নওগাঁর তাপপ্রবাহের পরিস্থিতি। এবার একটা ছোট্ট বিরতি। কেওয়াইসির সকাল 24 এর সাথে থাকুন, ফিরছে এখন। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এই সব কিছু মিলেই কিন্তু কেওয়াইসির সকাল 24। স্বাগত আরও একবার, সাথে আছে আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য একটুখানি সঙ্গীত পরিবেশনা, যাতে গানে গানে সকালবেলার এই মুহূর্তটা আরেকটুখানি ভালো লাগার মুহূর্তে পরিণত হয়। কেয়া ঢালি আমাদের সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন, তার গান শুনবো এবারে। শুভ সকালকে আপনাকে। গানে চলে যাই আমরা। কি গান শোনাবেন দেখি, গান শুনে। আমি একটি পল্লী গীতি শোনাচ্ছি, আমার সোনার ময়না পাখি। আমার সোনার ময়না পাখি কোন দেশে হেঁটে গেলা উইরা রে দিয়া মোরে পাখি রে, আমার সোনার ময়না পাখি।
পাখি, সোনার ময়না পাখি। কে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন আপনি। আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, একেবারে শেষ সময়টাতে চলে এসেছি। শুভ সকাল আরও একবার বলে বিদায় জানানোর পালা। তবে গান শুনতে শুনতে আজকের কেওয়াইসির সকাল 24 শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। চলুন গান শুনি, কে আরেকটা গান হোক। আচ্ছা, এবার আমি একটি ভাটিয়ালি গান শোনাচ্ছি, ও পদ্মা নদীরে। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা